প্রায় ৩ ঘন্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগের একটি কারখানা গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুর 2:15টার দিকে এই আগুন লাগে, তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবনে কেমিক্যালস সহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সহায়তা সন্ধ্যার দিকে আগুন নেভায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। রিপোর্ট আদ্দিন সজীবের। আবারও আগুনে পুড়ছে হাজারীবাগের বহুতল ভবন, সঙ্গে ছাই হচ্ছে কারখানার কোটি টাকার মালামাল, অনেকের সারা জীবনের কষ্টের ফল অর্জনও। হাজারীবাগের ট্যানারির মোড়ে একটি 7তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে যখন ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে, তখন কারখানা মালিকদের হাজারিতে ভারী পুরো এলাকা। আমাদেরটা 5 তলায়, তো ওখানে তো গত পরশু রাতেও আমার কিছু মালামাল আসছে। আমার প্রায় 10-12 কোটি টাকার মালামাল এখন স্টকে, আরও 6টা মেশিন এসছে গতকাল রাতে। আর মানে অল ওভার আমি সবটা বলতে পারবো না, আমি শুধু এতটুকুই বলতে পারবো। আমার 18 বছরের অর্জন, আমার 23 বছরের প্রতিষ্ঠানের বর্ষ, আমার কর্মজীবনের 35 বছর সব শেষ। আমার এখানে কিছু নাই। আমি করোনার পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারি নাই। আর ব্যাংক লোন ছিল, ব্যক্তি লোন ছিল, এখনো আমি প্রায় 65-60 লাখ টাকার লোন আছে। দুপুর 2:15টায় ভবনের 5 তলায় ফিনিক্স লেদার নামে একটি কারখানার গুদামে আগুন লাগে, দ্রুত ছড়িয়ে পড়ে 6 ও 7 তলায়। আমরা ধারণা করতেছি 20 থেকে 25। এগুলো তো ছোট আকারে হয়, হয়তো 500 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট, এই ধরনের ইয়েগুলা। যেহেতু এখান থেকে চলে গেছে ফ্যাক্টরি, এইভাবে ভাগ করে করে ভাড়া দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, কেমিক্যালের মতো দাহ্য পদার্থ সহ গার্মেন্টস, প্লাস্টিক, চামড়ার বিভিন্ন আইটেম তৈরির কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যে কারণে দমকল বাহিনীর 11টি ইউনিট কাজ করেও আগুন নেভাতে সময় লাগে 3 ঘন্টা। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা স্পষ্ট নয়। কোনো ফ্লোরে গার্মেন্টস, কোনো ফ্লোরে প্লাস্টিক দ্রব্যাদি, আবার উপরের দিকে আছে আপনার লেদার গুডস এবং লেদারের ফুটওয়্যার, বিভিন্ন সামগ্রী, অতি দাহ্য বস্তু, প্রত্যেকটা বিষয়ই অনেক দাহ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যরা। তবে একই রকম ঘটনার পুনরাবৃত্তিতে নগর কর্তৃপক্ষ আর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পাঠ্য বইয়ে আদিবাসী ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আলাদা বিক্ষোভ সমাবেশ হয়েছে। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষাবিদ আনু মোহাম্মদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে বৈষম্যবাদী রাজনীতি ও সংস্কৃতির প্রবণতা দেখা যাচ্ছে। মনির হোসেন তপুর রিপোর্ট। পাঠ্য বইয়ে আদিবাসী ইস্যুতে আন্দোলনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর 2 দফা হামলা, পাল্টা হামলার ঘটনার রেশ এখনো কাটেনি। এ অবস্থায় শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে গণতান্ত্রিক অধিকার কমিটি সমাবেশের আয়োজন করে। এতে বক্তারা বলেন, শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে কোনো সরকারি পাহাড়ে বসবাসরতদের আদিবাসী বলতে চায়নি, তাদের জোর করে বাঙালি বানানো যাবে না জানিয়ে সমাবেশে বলা হয়, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যে একজন চাকমা যে বাঙালি হতে পারে না, ঠিক তেমনি একজন বাঙালিও কখনো মারমা ত্রিপুরা হতে পারে না, তার নিজস্ব সত্তা রয়েছে। আন্দোলনরতদের উপর যারা হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। মিছিলটি পুলিশের ব্যারিকেডের কাছে যাওয়া মাত্র পুলিশ সেখানে যেভাবে হামলে পড়লো, এবং তাদের এভাবে আসলে হামলে পড়ারই কথা, কারণ এই পুলিশ গণ অভ্যুত্থানের খুনি পুলিশ। এই অন্তর্বর্তী সরকারের যতজন উপদেষ্টা আছে যারা, আমি তো দেখলাম না কাউকে দুঃখ প্রকাশ করতে। অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ আনু মোহাম্মদ বলেন, বিচ্ছিন্নতাবাদের যুক্তিতে আদিবাসী শব্দ ব্যবহার না করা বোকামি। শিক্ষার্থীদের উপর হামলার জন্য সরকারকে ক্ষমা চাইতে হবে বলেও জানান তিনি। দেয়ালের গ্রাফিতিতে কিশোর তরুণরা যে পরিপক্কতা দেখিয়েছেন, যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যে চিন্তা প্রকাশ করেছেন, তার সাথে যারা সরকারের ক্ষমতায় বসেছেন কিংবা তাদের সাথে যারা ঘনিষ্ঠ,
তাদের চিন্তা বা কথার কোনো মিল নাই। তাদের মধ্যে বৈষম্যবাদী রাজনীতির প্রকাশ দেখতে পাচ্ছি, বৈষম্যবাদী সংস্কৃতির প্রকাশ দেখতে পাচ্ছি, অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে অস্বীকার করার, অগ্রাহ্য করার প্রবণতা দেখতে পাচ্ছি, জনগণের যা যা প্রয়োজন তাকে অস্বীকার করার প্রবণতা দেখতে পাচ্ছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ব্যানারে প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের পুলিশের যে তাদের যে ক্ষোভ ছিল আমাদের উপর, সেটা তারা মেটাতে পারেনি। এখন সেখানে তারা যেখানে সুযোগ পাচ্ছে, যেভাবে পাচ্ছে, তারা নিরস্ত্র মানুষের উপর, নিরস্ত্র শিক্ষার্থীর উপর তারা হামলে পড়ছে। পরে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা পড়ানো হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর এখন শুধু দেশে নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হলেও কিসের ভিত্তিতে তিনি ভারতে অবস্থান করছেন, এমন প্রশ্ন বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। মইনুল হাসানের রিপোর্ট। সাবেক ছাত্রদল নেতা এটিএম খালেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন অ্যাব। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ও তার পরিবার। টিউলিপ শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, সে ফ্ল্যাট কিনে দিল একবার খুব অভিজাত পাড়ায়, এবং আরেকজন আইনজীবী সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল। এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বিভৎস দুর্নীতির চিত্র। সে চিত্রের আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে। গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না। আল্লাহর রাসূলের বিশ্বাসে মুসলমানেরা হজে যাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মেনে নেবে না। যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। আর বিলম্বিত নয়, আর দেরি নয়। শহীদ মুক্তির রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে আবারও কিছু পণ্য ও সেবার উপর বাড়তি ভ্যাট ট্যাক্স বসানোর সমালোচনা করেন বিএনপির এই নেতা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি রিসোর্টে ঢাকা কলেজের রিউনিয়ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। ঢাকা কলেজের 1963-65 ব্যাচের প্রাক্তন ছাত্র মির্জা ফখরুল এ সময় বলেন, ঢাকা কলেজ থেকে ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা হয়েছে তার জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও ঢাকা কলেজের সাবেক ভিপি এবং রিউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর শরফত আলী সপু সহ অন্যরা উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার দেশকে লুটেরাদের হাতে তুলে দিয়ে 26 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন।
একটি মানবিক, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামাতের আন্দোলন চলবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করলেন। দেশকে গড়লেন না, কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া করলেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে 40 ভাগ মানুষ, আমি বিশ্বাস করি, গত 15.5 বছর তারা কোনো ভোট দিতে পারেনি।